রাস্তায় কোনো লোক নেই, চারিদিক অন্ধকার। এখন আমরা যাচ্ছি কামাখ্যা মন্দির। সকাল 2:30টায় ঘুম থেকে উঠে আমরা এসেছি কামাখ্যা মন্দিরে পুজো দিতে। এই হলো পুজোর ডালি, যার মধ্যে ধূপ ফুল কিছু সামগ্রী আছে। মন্দিরে ঢোকার এক্সপিরিয়েন্স কেমন ভাই? আর আসবো না কোনোদিন, যদিও আমাকে আজকে জোর করে আনা হয়েছে এখানে। 2টোর সময় উঠিয়ে স্নান করিয়ে এখানে 12টায় ঘুমিয়েছি। এখন 4:30 বাজে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে, আমরা এইখানে লাইন দিয়ে বসে রয়েছি মন্দিরে ঢোকার পথে। মন্দিরে ঢোকার পর এতটা সময় কি করতাম বসে বসে, তাই এই ফুলটা খোলার চেষ্টা করছিলাম। মন্দিরে ফোন অ্যালাউ নেই। পুজো দেওয়ার পর একটা স্থানে সবাই মিলে প্রদীপ জ্বালানো এবং ধূপ জ্বালানোর ব্যবস্থা আছে। ভোর 3:30 থেকে লাইন দিয়ে আমাদের 7টার সময় পুজো শেষ হলো। লাইনে দাঁড়ানোর এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিল ওই রাত। তাও আমরা ভিজেই ওই লাইনে দাঁড়িয়েছিলাম। এমনকি মন্দিরের গেট খোলার পরও খুব ভিড়ের সম্মুখীন হতে। ভোর 2:30 থেকে বেরিয়ে এখন 7:30 বাজে, আমাদের পুজো শেষ হলো। ভেতরে লাইন প্রচুর প্রচুর, ঘুরে ঘুরে ঢোকায় তো প্রচুর টাইম লাগে। এতটা কষ্ট হলেও কষ্টটা সার্থক। এই মন্দির চত্বরে বসে মায়ের অনুভূতির আভাস পাওয়া যায়। এইখানে স্পেশাল ভিআইপি টিকিটেরও ব্যবস্থা আছে, যার মূল্য 501 টাকা। পেছনে বলি ঘর আছে, আমার ভালো লাগে না তাই আমি যাইনি। পাশের হোটেল থেকেই আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। মা কামাখ্যার মন্দির নীলাচল পাহাড়ে, আর সেই পাহাড় থেকেই 1.25 কিলোমিটার ওপরে উঠে গেলে আমরা পাবো ভুবনেশ্বরী মন্দির। কামাখ্যা মন্দিরের সামনে থেকে আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম সারা দিনের জন্য, যা আমাদের 2,500 টাকা বলেছে। ভুবনেশ্বরী মন্দিরে আসার পর দেখছি যে এখানে এখনো কাজ চলছে। কথিত আছে 10 মহাবিদ্যার মধ্যে 4র্থ মহাবিদ্যা হলো এই ভুবনেশ্বরী। মন্দিরটি বেশ নির্জন, এখানে লোকজনও কমই আসে, কিন্তু মন্দিরের গর্ভগৃহে ছবি তোলার নিষেধ আছে। এইখান থেকে কিন্তু ব্রহ্মপুত্রের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর পুরো শহরটাকে দেখতে পাচ্ছেন, পুরো মেঘে ঢাকা। আমাদের পরের ডেস্টিনেশন হলো একটি মন্দির, যেটা ভুবনেশ্বরী মন্দির থেকে খুব বেশি দূরে ছিল না। মন্দিরটি খুবই সুন্দর, লোকজন প্রায় আসে না বললেই চলে, কিন্তু মন্দিরের ভেতরের কারুকৃতি খুবই সুন্দর। ভীষণ সুন্দর দৃশ্য। ওই দেখুন, জলের মধ্যে নারায়ণ সাপের নিচে শুয়ে আছে, আর পায়ের কাছে লক্ষ্মী বসে। দারুণ সুন্দর, দারুণ। চারিপাশে বিভিন্ন দেবদেবীর মূর্তি করা রয়েছে পাহাড়ের ওপরে নিচে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে এখানে রামের একটি মূর্তি, এবং ওই পাহাড়ের ওপরে হনুমান, শিব এবং দুর্গা আর গণেশেরও মূর্তি রয়েছে। এরপর আমরা চলে এলাম বাবা ভূতনাথ আর মা শ্মশানকালীর মন্দিরে। জায়গাটা বেশ গা ছমছমে। আমরা লাচিত ঘাটে চলে এসেছি। এখান থেকে আমরা উমানন্দে যাওয়ার লঞ্চে উঠব। এখানে 2 ধরনের লঞ্চ আছে, একটা আছে সরকারি, একটা বেসরকারি। সরকারিতে উঠলে 20 টাকা ভাড়া, আর বেসরকারি যদি আপনি বুক করেন তাহলে 200 টাকা পড়বে পার পারসন। এখন আমরা টিকিট কেটে নিলাম, এখন আমরা ফেরিতে উঠব। লঞ্চ ছাড়লো পাক্কা 12টার সময়। এই সামনে এতটা হচ্ছে দাঁড়ানোর জায়গা। আমাদের লঞ্চের নাম MV মেঘনা। আর এই ভেতরে বসার জায়গা, যেখানে আপনি বসে বসে ভিউ এনজয় করতে পারবেন। সাইডে জানালা আছে, না হলে কিন্তু আপনারা এই বাইরে এসে সবার সাথে দাঁড়িয়ে ব্রহ্মপুত্রের ভিউ এনজয় করতে পারেন। ভীষণ সুন্দর। আমি আর ভাই তো বাইরেই দাঁড়িয়েছিলাম। রোদ একটু ছিল বটে, কিন্তু বেশ ভালো লাগছিল। ব্রহ্মপুত্র নদের সবথেকে ছোট আইল্যান্ড হলো পিকক আইল্যান্ড, যেখানে মানুষ বসবাস করে। আর এই পিকক আইল্যান্ডেই রয়েছে উমানন্দের মন্দির। ঠিক 15 মিনিট লাগলো আমাদের আসতে।
আর আমরা যে টিকিটটা কেটেছিলাম 20 টাকার, সেটাতেই আমাদের যাতায়াত দুটোই হয়ে যায়। অনেক সিঁড়ি বার করে আমরা অবশেষে এসেছি। ঘাট থেকে নেমেই কিন্তু সিঁড়ি রয়েছে, প্রচুর সিঁড়ি। সিঁড়ি ভাঙতে পারলে তবেই উমানন্দের মন্দিরে পৌঁছানো যাবে। উমাপতি মহাদেব উমার আনন্দের জন্য এই দ্বীপ তৈরি করেছিল এবং এখানে সংসার পেতেছিল, তাই এর নাম উমানন্দ দ্বীপ। প্রতিদিন এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে। কামাখ্যা দর্শনের পর উমানন্দ দর্শন করলে তবেই আপনার তীর্থ সার্থক। এবার আমরা চলে এলাম গুয়াহাটির তিরুপতি বালাজি মন্দিরে। এদিকে লাড্ডু প্রসাদ পাওয়া যাবে। জুতো খুলে প্রবেশ করতে হবে, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। এখন আমরা চলে যাচ্ছি বশিষ্ঠ মুনির আশ্রমে। যাওয়ার রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর। আপনারা বশিষ্ঠ মুনির আশ্রম আসতে গেলে পল্টন বাজার থেকে বাস পেয়ে যাবেন। খুব বেশি সময় লাগে না, আপনারা ওইভাবেও আসতে পারেন। প্রাচীনকালে এই জায়গায় ছিল পাথরের মন্দির। পরবর্তীকালে অহোম রাজাদের আমলে পাথরের মন্দির ভেঙে এই সুবিশাল মন্দিরটি নির্মাণ করা হয়। কথিত আছে ত্রেতা যুগে বশিষ্ঠ মুনি এই স্থানেই ধ্যান করেছিলেন, আর সেই মন্দিরের পাশ থেকেই বয়ে যাচ্ছে এই ঝর্ণাটি। বশিষ্ঠ মুনির আশ্রমের প্রধান আকর্ষণ হলো এই ঝর্ণাটা। মন্দিরের ফটো তোলা বারণ, তাই কোনো ফটো আপনাদের দেখাতে পারলাম না। আর এই ঝর্ণার পাশেই রয়েছে একটি অরণ্য, যা হাতি এবং পাখির জন্য বিখ্যাত, গড়ভাঙা রিজার্ভ ফরেস্ট। ঝর্ণাটা আমাদের সত্যিই খুব মুগ্ধ করেছে। আমরা বেশ কিছুক্ষণ এই ঝর্ণার ধারেই কাটালাম। দুপুর হয়ে গেছে, তাই দুপুরের লাঞ্চটা আমরা সেরে নিলাম পাশেই একটা রেস্টুরেন্টে। মা, দিদা, বাবার ভেজ থালি, আর আমি আর ভাই খেয়ে নিচ্ছি ভেজ চাউমিন। আমার প্লেটে এই কারুকৃতি দেখে ভাই ভেবেছে আমাকে এভাবেই পরিবেশন করা হয়েছে, কিন্তু না, ওটা আমি নিজেই করেছি। এখন আমরা যাচ্ছি ভীমেশ্বর ধাম, কিন্তু যাওয়ার পথে কিছু লোকজন পেলাম যারা বলল সেটা অনেক দূর। সেইটা দেখে ভয় পেয়ে মা আর দিদা ঠিক করলো যে যাবে না, সাথে ভাইও যোগ করলো, কিন্তু আমার মন মানছিল না, তাই আমি আর বাবা চলে গেলাম ভীমেশ্বর ধাম। এই পাহাড়টার নাম ডাকিনী। এই ডাকিনী পাহাড় ধরে আমাদের কখনো নিচে নামতে হচ্ছে বা কখনো ওপরে। এই ধরনের ঢালু রাস্তায় নামতে উঠতে সত্যি খুব কষ্ট হচ্ছিল। মা আর দিদা বা বয়স্ক কেউ আসলে তাদের অসুবিধাই হতো, কিন্তু পাহাড়ের এই নির্জন এলাকার মধ্যে দিয়ে আমি আর বাবা যখন হেঁটে যাচ্ছি, আর আশেপাশের পরিবেশটা দেখে খুবই ভালো লাগছে। মনে হচ্ছিল গন্তব্যের শেষে যাই থাক না কেন, রাস্তাটাই খুবই সুন্দর। অবশেষে আমরা প্রায় পৌঁছে গেছি ভীমেশ্বর ধাম। এটা দীপর বিলের একদম পাশেই অবস্থিত। এই গেটটা দিয়ে আমরা ঢুকে গেলাম। নিচে অনেকটা সিঁড়ি থেকে নিচে নামতে হয়, খুবই সাবধানে নামতে হবে এখানে। কথিত আছে মহাদেব ভীমাসুরাকে এই স্থানে হত্যা করেছিলেন, তাই জন্য মহাদেব এখানে ভীমেশ্বর নামে বিরাজিত। এখানে আপনারা কোনো রকম মন্দির দেখতে পাবেন না। ভীমেশ্বর এখানে ঝর্ণার তলায় বিরাজমান। যদি না আসতাম তাহলে হয়তো সত্যিই খুব মিস করে যেতাম। 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হলো ভীমেশ্বর ধাম। জায়গাটি খুবই সুন্দর, চারিদিক থেকে ঝর্ণা বয়ে যাচ্ছে।
এই হলো বাবা ভীমেশ্বর, যার মাথায় অহরহ ঝর্ণার জল পড়ছে। সন্ধেবেলা হোটেলে ফেরার পর দেখি একজন গেস্ট এসে বসে আছে জানালায়। তার দাবি সে দেখতে এসেছে যে এই হোটেলে নতুন কে কে এসেছে, তারা সুবিধার মানুষ কিনা একটু চেক করে নিচ্ছে আর কি। তারপর কামাখ্যা মন্দিরের কিছু প্রসাদ খেয়ে তিনি বিদায় নিলেন। কাল আমরা রওনা দিচ্ছি শিলংয়ের উদ্দেশ্যে। শিলংয়ের ব্লগটি দেখতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি।